মিলিত হয়েছি যে আমরা যারা বাচিককে ভালোবাসি এবং এই সামাজিক মানসিক সংকটকালের মধ্যেও আমরা এই মানসিক সংকটকে দূরে রাখার কারণে ফিরে এসেছি সংস্কৃতির কাছে, শিল্পের কাছে, যেটা আমাদের প্রাণ, আমাদের জীবন। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমার যে বক্তব্য সেটা আমরা বলি খুব একটা বন্ধু সুলভ আদান প্রদানের মধ্যে দিয়ে শুরু হলে বোধহয় ফাঁসটা কম লাগে, কারণ কিছু ঠিক সাংস্কৃতিক বাচিক কোনো ক্ষেত্রেই ঠিক বুঝিয়ে শিখিয়ে কিছু করা যায় না। এবং আমার বিশ্বাস আমরা এখানে যারা আছি তারা প্রত্যেকে ইন্টেলিজেন্ট এবং এডুকেটেড এনাফ, ফলে হ্যামারিং করে মাথায় হাতুড়ি মেরে ঢোকানোর মতো কোনো বিদ্যা এই জগতে সেভাবে কার্যকরী হয় না। ফলে খুব সহজভাবে হয়তো দেবুদার সাথে কথার সুবাদে কিছু সিলেবাস মতো, যেমন পিচ, স্কেল, এগুলোকে আমরা ভাগ করে নিয়েছিলাম, কিন্তু ওটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। মানে একটার সাথে একটা ভীষণ জড়িয়ে কোনোটা এককভাবে বলে যাওয়াটা খুব মুশকিল, আর সেটা খুব ক্লান্তিকর লাগতে পারে একই কথা বারবার বারবার যাওয়া। আমাদের আজকের বিষয়ের মধ্যে থেকে যে রিকুইজিশন ছিল তাতে দেবুদা অ্যারেঞ্জ করেছেন, মানে দুদেশনন্দিনীর একটা অংশ বোধহয় আছে, আর তার সাথে একটা আজকের খবরের কাগজের যে এডিটোরিয়াল, তাই তো দেবুদা? সেভাবে রাখা আছে আর কি। আচ্ছা, তো আমরা আচ্ছা সেইগুলো আমরা চেষ্টা করব ধীরে ধীরে একে একে যাওয়ার জন্য। বেসিক্যালি শুরুর মুখে আমরা যেটা জানি যে আজকে আমি যাদেরকে মিট করছি তারা বাংলার সংস্কৃতি জগতে একেবারে নভিশ নন, নতুন নন, এবং প্রচুর কাজের অভিজ্ঞতা আছে। ফলে অভিজ্ঞতার আদান প্রদানের ক্ষেত্রে যদি নতুন কিছু বেরিয়ে আসে, সেখান থেকে আমারও কিছু শেখার থেকে যাবে আর কি। এমনটা কখনো আমি অ্যাবসলিউট বলতে পারবো না। দীর্ঘদিন ধরে এই সংস্কৃতি জগতের কাজের মধ্যে জড়িয়ে থাকার কারণে একটা ভালো লাগা জড়িয়ে আছে, এবং দেবুদা অত্যন্ত স্নেহ করেন এবং চেয়েছেন যে আমরা অন্তত এই সংকটকালে মাঝে মাঝে মিলিত হতে পারলে মানসিকভাবে ভালো থাকবো আর কি। তো সেইভাবে যদি যাওয়া যায়, আমরা বাচিকের যে যে স্তরগুলো আছে, আমরা বলেছিলাম যে প্রথমে পিচ এই শব্দটা ছিল। পিচ বা স্কেল সমধর্মী, মানে আমরা সঙ্গীতের ক্ষেত্রে স্কেলটাকে বেশি ব্যবহার করি, আর স্বরলিপি মানে স্বরের তো স্বরগ্রাম, সেখানে স্বরলিপি কিছু নেই। জি সার, সি সার, যে সার্ভে যারা সঙ্গীতের সাথে জড়িয়ে আছে, কিন্তু স্বরেরও একটা স্বরগ্রামেরও একটা স্বরলিপি থাকার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে যে পিচ শব্দটাকে আমরা স্কেলের সাথে জড়িয়ে ব্যবহার করতে পারি। মানে পিচ মানে আমরা বলতে চাইছি যে একটা শব্দের মধ্যে যে চাপ, যে কোনো একটা শব্দকে যদি আমরা ব্যবহার করি, আমরা আসবো যখন পড়ার জায়গায় আসবো আর কি। যে কোনো শব্দকে যখন আমরা ব্যবহার করি, সেটাকে স্পষ্টভাবে প্রকাশ করা একজন পারফর্মারের দায়িত্ব। যখন আমরা পারফর্মিং আর্টে, সেটা প্রফেশনাল নন প্রফেশনাল বলে সেখানে কোনো কথা নেই। মানে এক কাপ চা দিয়ে যিনি আমাকে সম্বর্ধনা জানালেন, আমি সেখানে প্রফেশনালি গেলাম, তার কারণ তিনি এক কাপ চা আমার জন্য করে। কাজে কোথাও নন প্রফেশনাল বলে কিছু নয়। তবে পারস্পরিক ক্ষেত্রে কারো অন্য পেশা প্রফেশন থাকেন, তিনি হয়তো এটাকে একটা অংশে নেন যে এই সময়টুকু আমি সাংস্কৃতিক চর্চাটা করবো, অন্য সময় আমার পেশা আছে। আবার কেউ কেউ পুরো সময়ের জন্য। তো পিচের যে ব্যাপারটা আছে, পিচের ক্ষেত্রে আমরা বলি যে যদি আমরা কর্ণপন্থী সংবাদের একটা লাইন ধরে নিই, যে দেখা গেল সাধারণভাবে আমরা এই লাইনটা তো মনে আছে, একটু শুনি না সকলের কাছ থেকে। গোপা দেবদা একটু বলুন না। পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, করণ নামজার। এই শব্দটা তো সব মুখস্থই আছে নাকি, মেমোরিতে আছে? এই মুহূর্তে মুখস্থ নেই। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে। মানে আমার বলার বক্তব্য যে দেখা গেল যে যখন আমি বাড়িতে বসে কারুর ভালো লাগার জন্য বা নিজের ভালো লাগার জন্য কবিতাটি পড়ছি, তখন তার একরকম চেহারা, তার প্রকাশভঙ্গি আর একরকম। আর সেটা যখন আমি কোথাও বহু মানুষের মধ্যে কেন বা কিছু মানুষের মধ্যেও যখন
করতে যাচ্ছি তার প্রকাশ ভাবনাটা উপস্থাপনাটা একটু অন্যরকম। যেমন বাড়িতে পড়ার ক্ষেত্রে আমি বললাম হয়তো ফিডব্যাক দিচ্ছে না, ফিডব্যাক আসছে, ঠিক আছে, ঠিক তো আছে। যাই, ঠিক আছে। তো এই শব্দটাকে বেছে নিয়ে আমি যখন যাচ্ছি, অন্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার। এটা একটা উপস্থাপনা হলো আর কি। হ্যাঁ, এটা আমি আমার নিজের মধ্যে আমি আত্মস্থ হয়ে যে সময় পড়ি, সেই ভাবনাটা থেকে পড়া চেষ্টা করছি যে যখন আমি অন্য আরো অনেক জনের সামনে যাচ্ছি, হয়তো দেখা গেল সেটা বেতার মাধ্যম, একটা ব্রডকাস্টিং হচ্ছে, সেই ব্রডকাস্টিং এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে আমার ব্রডকাস্টিং স্প্যানে যে কথা বলার যে ভঙ্গি, তার মধ্যে থেকে যদি পিচ এবং স্কেল হেরফের হয়ে যায় তাহলে অনেক শ্রোতা সেটাকে মিস করতে পারে, হয়তো শুনতে পেলেন না। মানে আমার বলার কথা হচ্ছে যে আমি পড়তেই পারি পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার। আবার আমরা চেষ্টা করব যদি যেখানে পারফর্মিং আর্টিস্ট হিসেবে যাওয়া, সেখানে পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার। ডিফারেন্সটা বোঝাতে পারলাম যে পরেরটা একটু আপনি বলতে চাইছেন যে টেল ড্রপিং যাতে না হয়, না, প্রত্যেকটা শব্দ যাতে আলাদা করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, পিচ স্কেলের ক্ষেত্রে টেল ড্রপিং একটা বড় সমস্যা। 2 নম্বর হচ্ছে যে শ্রোতা হয়তো দেখা গেল যখন বাচিকে আমরা রেডিও যুগটাকে বলছি বা রেকর্ড করে কাউকে শোনাচ্ছি, সেখানে একটা ফ্যাক্টর হয় দেবদার, সেখানে ফ্যাক্টরটা কোথায় হয় যে আমি হয়তো সেই মুহূর্তে চায়ের কাপটা নিয়ে এই ঘর থেকে ঢুকছি আর কি। তো আমি চায়ের কাপটা নিয়ে আসার আগের মুহূর্তে যিনি পারফর্মার, তার ক্ল্যারিটি তো দরকার আছে, মানে ওই ওই যে উপস্থাপনার একটা সাবলীলতা, যেখানে কোনো কৃত্রিমতা নেই। হ্যাঁ, মানে আমি বুঝছি পূর্ণ জাহ্নবীর তীরে আমি হয়তো মিস করে গেলাম, পূর্ণটা পেলাম না জাহ্নবীর তীরে। তো সে কারণে পূর্ণ জাহ্নবীর তীরে তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, কর্ণ নাম যার। মানে এটা বলার চেষ্টা করলাম ঠিক টেল ড্রপ একটা বিরাট সমস্যা। টেল ড্রপ অনেকের, মানে টেল ড্রপিং থাকে অনেক মানুষের, খুব তারা বুঝতে পারে না। কিন্তু আমরা যারা পারফর্মার, আমরা যারা কবিতা পড়ি বা বাচিক শিল্প নিয়ে থাকি, তাদের টেল ড্রপটা ভীষণ অপরাধ বলে গণ্য হয়, কানে লাগে আর কি। কারণ শেষের শব্দটা জোরালো না হলে ব্যাপার আছে। আমি পড়াতে এক্সপেরিমেন্ট করে দেখছি যে তাহলে কি টেল ড্রপিং এর খুব ফ্রেন্ডলি, মানে এটা কত খুব হালকা লাগতে পারে, কিন্তু ভালো আছে হালকা, মানে কি যে দেখা গেল যে টেল ড্রপ হতে পারে বলে কি করা উচিত, টেল ড্রপ হতে পারে বলে আমায় জোরে স্পষ্ট শব্দ উচ্চারণে কথা বলা উচিত। এটা বেশি জায়গা কেউ বলবেন স্পষ্ট করে জোরে জোরে উচ্চারণ করা। কারণ স্পষ্ট করে জোরে জোরে উচ্চারণ করে বলার একটা দিক আছে, ঐতিহাসিক বা পৌরাণিক বিষয়গুলোকে একটু ধীরে স্থির যাওয়া। যেমন এখানে পাওয়া গেল যে পূর্ণ জাহ্নবীর থেকে, কিন্তু তালপুকুরে হাবুদের তালপুকুরে তোমাকে পড়া যাবে না। হ্যাঁ, সে কি বাস করলো তারা। হ্যাঁ, এটা সবচেয়ে বড় নিয়েছি কবিতা কাব্যকে, বাচিককে, তাদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার, এটা আমার নিজের দেখা আর কি। ছোট্ট মজার অভিজ্ঞতা বলি আর কি।
আমি অটোগ্রাফ বলে একটা ইনস্টিটিউটে, যেখানে দেবরাজ দা, আমি ক্লাসে গিয়েছিলাম আর কি। ক্লাসে যাওয়ার সময়, যাওয়ার দিন আমাকে বাই ট্রান্সপোর্ট যখন যাচ্ছিলাম আর কি, তো সেখানে একটা ঈদের দিন ছিল আর কি, ঈদের দিন ছিল। এক মুসলিম ভাই কাউকে মোবাইল ফোনে ঈদের শুভেচ্ছা বা যেমন বলছে আমাদের, মানে তার আমি এইরকম চেষ্টা করছি। আমি শুনেছিলাম যে এটা শোনার পরে আমি শুনেছিলাম সিনেমাটা দেখুন, মানে সালাম আলাইকুমটা সিনেমাটা দেখুন, মানে যদি সব কিছু হয়ে যায় এরকম গন্ডগোল হতে পারে, মানে এটা যদি আশীর্বাদ ব্যাপার। তো কি হয়, এটা যেমন ঠিক তেমনি আমি কখনোই বুঝলে গোপা কিংবা বুঝলেন দেবতা আজ সন্ধ্যেবেলা একটা কাণ্ড হয়ে গেল, এটা মানে ক্ল্যারিটি দেখে তাহলে তখন সেটা না, ফর্মটা হচ্ছে নিজস্ব প্রকাশভঙ্গ, ইন্টেলিজেন্সি এবং বোধের মধ্যে যে ফর্মটা সব প্রকাশ পাবে, সেটা চর্চা করতে 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 বারে চর্চা করতে করতে একটা সঠিক ফর্ম ছেলের মধ্যে ঢুকে যায়, যখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটাই সঠিক ফর্ম আর কি। তো যে এই ব্যাপারটা মানে কি, এটা বললাম এই যে টেল ড্রপিং এর একটা বড় ফ্যাক্টর। স্কেলের ক্ষেত্রে যেটা হয়, স্কেল তো বলেছে পিসবাসকে একটার সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত হয়। আচ্ছা, আমি যাব অ্যাকসেন্টে আসার আগে যে মানে বাচিক উচ্চারণের যে জায়গাটা, সেটা বেসিক্যালি আমরা সবাই পেয়ে যাচ্ছি, মানে উচ্চারণে আমাদের অজান্তে বলতে পারি, কিন্তু উচ্চারণের স্বাভাবিক হওয়াটা আমাদের শিক্ষায় বা আমাদের এই ম্যাথমেটিক্সে কমই হয়। তবু কোথায় হয়, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ যে শব্দগুলো আছে সেই শব্দ যান্ত্রিক গোলযোগে বা নেটের ইন্টারনেটের গোলযোগে বোধহয় চন্দনবাবুর ক্যামেরা এবং ফিডটা আপাতত চলে গেল। তো চন্দনবাবু যেটা বলছিলেন যে কথা বলার সময় আমরা সব সময় যে ধরে ধরে কথা বলি, প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে উচ্চারণ করি যাতে টেল ড্রপিং না হয়, তেমনটা বোধহয় নয়। এক বন্ধু যখন আরেক বন্ধুর সঙ্গে কথা বলেন ঠিক সেইভাবে হয়তো হয় না, কিন্তু আমরা যখন পারফর্ম করি, সেটা স্টেজে হোক মাইকের সামনে হোক, তখন যাতে প্রত্যেক দর্শক স্পষ্টভাবে, শ্রোতা স্পষ্টভাবে শুনতে পান প্রথম রো থেকে শেষ রো পর্যন্ত, সেখানে বলার ধরনটা একটু অন্যরকম হয় আমাদের নর্মাল কথাবার্তা বলার ধরনের থেকে। ফলে সেইখানে শোনানো এবং প্রত্যেকটা কথা স্পষ্টভাবে শোনানোর একটা প্রয়োজনীয়তা আছে। আপনার ফিড ভালো আসছে না চন্দনবাবু। পরিষ্কার আসছে না, ভোকালটা পরিষ্কার আসছে না, এখন সবারই কেটে কেটে যাচ্ছে। এখন আসছে, এখন বলুন। ক্লিয়ার? ক্লিয়ার, আচ্ছা বলুন। যেটা বলছিলাম সেইভাবে যে স্পষ্ট শেষ অব্দি, শেষ শব্দটা অব্দি পৌঁছে দেওয়াটা খুব জরুরি, কারণ একটা মেসেজে ভুল হয়ে যেতে পারে আর কি, এবং সেই মেসেজটা অন্যভাবে শোনা যেতে পারে, ভুল শোনা যেতে পারে, যার জন্য স্পষ্ট বাচিক উচ্চারণের যে দিকটা হচ্ছে, সেটার কারণে যে আমরা এই অভ্যাস বা অনুশীলনগুলোকে, যেমন স্বর অভ্যাস, শ্বাসের যে অভ্যাস,
এবং সেটাকে ব্যবহার করে কথা বলা, হ্যাঁ, এবং অ্যাকর্ডিং টু স্টেজ, মানে মঞ্চে মাইক্রোফোন দেওয়া আছে অথবা স্টুডিওতে মাইক্রোফোন দেওয়া আছে, এই দুটো মাইক্রোফোনের ব্যবহার বিধিটাও আলাদা, একেবারেই আলাদা। মানে কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে ঠিক উল্টো রিফর্ম হয়ে, মানে করোনার মতো রূপ বদলে বলতে আসছে, দেখা গেল খুব জোরে স্পষ্ট করে বলার ফলে হ্যাঁ উল্টো হয়ে গেল, মানে তার নেচারটা বদলে গেল। নেচারটা কিরকম বদলে গেল, দেখা গেল যে আমরা আকাশবাণী কলকাতার খবরের সময়কার দেবদুলাল দা, আপনি জানেন দেবদুলাল দা, তরুণ চক্রবর্তী, এরা বিভিন্ন ফর্মে খবর পড়তেন আর কি, সেটাও খুব জরুরি, মানে আমার কাছে খুব একটা শেখার বিষয় আর কি। এই যে কথা বলতেন, বলার ফলে বিভূতি বন্দ্যোপাধ্যায় বলে একজন পড়তেন, খুব হাই স্কেলে পড়তেন আর কি। এখন ব্যাপার হচ্ছে যে এটা ডিপেন্ড করবে আমি কোন পরিমণ্ডলে, কোন পরিবেশে, কোথায় বিষয়টাকে উপস্থাপনা করছি আর কি। মানে আমি নিউজ বলে বলছি না, আমি বলছি যে কোনো কাহিনী আমরা আসবো দুর্গেশ নন্দিনীতে। তার আগে একটা ছোট্ট বিষয় বলি, যেমন দেখা গেল যে একটা খবর পড়া হচ্ছে যে আকাশবাণী কলকাতা, খবর পড়ছি চন্দন সরকার, আজকে বিশেষ বিশেষ খবর হলো সারা কলকাতা জলে জলমগ্ন, ঠিক আছে, এটা একটা স্কেল গেল। এবার আমি বলবো যে এটা অ্যাকসেপ্টেন্সের উপর নির্ভর করে যে কোন মাধ্যম, ক্লোজড মাধ্যম, মানে ক্লোজড মিডিয়া একরকম, ডিস্টেন্স মিডিয়া একরকম। আমি বলেছিলাম আকাশবাণী কলকাতা, খবর পড়ছে চন্দন সরকার, আজকের বিশেষ বিশেষ খবর হলো আকাশবাণী কলকাতা, খবর পড়ছি চন্দন সরকার, আজকের বিশেষ বিশেষ খবর হলো সারা কলকাতা বৃষ্টিতে জল। আপনার ফিডটা আবার কেটে কেটে যাচ্ছে। আপনি যেটা বলতে চাইছিলেন যে এই দুটো বলার মধ্যে যথেষ্ট ডিস্টিংগুইশিং ফ্যাক্টরস আছে, মানে বলার ধরন এবং প্রেজেন্টেশনের জন্য আলাদা আলাদা হচ্ছে, এবং যে শ্রোতারা যেরকম ভাবে শুনতে অভ্যস্ত তারা হয়তো তরুণ চক্রবর্তীর গলা একরকম ভাবে শুনে অভ্যস্ত, দেবদুলাল বাবুর গলা একরকম ভাবে শুনে অভ্যস্ত। আপনার ফিড কিছু আসছে না। হ্যাঁ, ওখানে একটা ডেফিনেট ডিস্টারবেন্স কিছু হচ্ছে, ইন্টারনেটের জন্যই হোক বা যাই হোক। তো আসলে আমাদের প্রত্যেকের বলার একটা নর্মাল স্কেল থাকে, আমরা সেইভাবে সাধারণভাবে বলে অভ্যস্ত। এবার যখন পারফরমেন্সে যাওয়া হয় তখন প্রায়শই সেই নর্মাল বলাটা একটু অন্যরকম করে আমরা বলার চেষ্টা করি, যাতে করে স্পষ্ট করে প্রত্যেকে শুনতে পায়। আপনি কিছু বলুন চন্দনবাবু, আপনাকে দেখা যাচ্ছে।
আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি বললে শোনা যাচ্ছে? বলুন, যাই হোক, বলুন। আমি বলছি ফিডব্যাক পাচ্ছি না, কিন্তু আমি কথা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা মুক্তধারার একটা অংশ একটু যদি না লেখা থাকে, ওটা তো লেখা ছিল না। হ্যাঁ, প্রায়শই এই ইন্টারনেটের সমস্যার জন্য লাইভ প্রোগ্রাম খুব ব্যাহত হয়। আমাদের এর আগেও ব্যাহত হয়। তবে আপনার গলা এখন স্পষ্ট আসছে। ঠিক আছে, একটু এবার আমরা একটু চাই, হ্যাঁ, দুর্গেশ নন্দিনী যে অংশটা দেখতে দেখতে সময় হতে চলে যাবে আর কি। দুর্গেশ নন্দিনীর যে অংশটা রয়েছে না, সেটা একটু শুনি, তার ঘটনায় কিভাবে একটু পড়াগুলো শুনে একটু আলাপ আলোচনা করা যায় কিনা, আর একটু কিছু অন্যভাবে উপস্থাপন করতে যাওয়া যায় কিনা। একটু করে আমরা তো তিনজন আচ্ছা, এখানে একটু প্রথম থেকে বলুন, কে প্রথমে পড়বে? এটা বলবো, হ্যাঁ গুরুদা, বলুন। হ্যাঁ, একটু দুর্গেশ নন্দিনী থেকে, হ্যাঁ, আচ্ছা, তারপর দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী কে পড়বে? গোপা পড়বে না আমি পড়বো? আপনি শেষে পড়ুন, আপনি শেষে পড়ুন, গোপা শুরু করুন। হ্যাঁ, গোপা শুরু করতে হবে। 997 বঙ্গাব্দের নিধাক শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুতবেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা সেদিকে প্রকাণ্ড প্রান্তর, কি জানি যদি কাল ধরনের প্রবেশকালে কেবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয় যৎপরণার্থী স্থিত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতে সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নিরোধমালায় আবৃত হইতে লাগিল। নিশারণ্যেই এমন ঘোরতর অন্ধকার দিগন্ত সংস্কৃত হইল যে অশ্বচালনা অতি কঠিন বোধ হইতে লাগিল। পান্থ কেবল দিব্যদীপ্তি প্রদর্শিত পথে কোনো মতেই চলিতে লাগিলেন। ঠিক আছে বাবা, ওই অবধি চাইছিলাম, নীল নীল, থ্যাংক ইউ, ঠিক আছে, শোনা যাচ্ছে। এবারে একটু হ্যাঁ, জয়তী আছে, তারপর দেবুদা পড়বেন শেষে। অল্পকাল মধ্যে মহারবে নৈধাক প্রধাবিত নীল দিগন্ত হইতে ওই 997 বঙ্গাব্দের নিধাক শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর, কি জানি যদি কালধর্মে প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয় যৎপরণাস্তে পীড়িত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নিরোধমালায় আবৃত হইতে লাগিল। 997 বঙ্গাব্দের নিধাক শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন।
কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর, কি জানি যদি কালো ধর্মের প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয়ে যৎপরণাস্তি পীড়িত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নীরদ মালায় আবৃত হইতে লাগিল। বিশ্বরম্ভেই এমন ঘোরতর অন্ধকার। এই অবধি ওই অবধি থাক। হ্যাঁ, ওই অবধি। আচ্ছা, খুব ভালো। আপনার মিউট আছে, হ্যাঁ মিউট করা আছে, মিউটটা উঠিয়ে দিন চন্দন বাবু। আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে। আছি, ঠিক আছে। মাইক্রোফোন তো ওদের লাগবে, দেবদা, ঠিক আছে। বলবো সেটা মনে পাওনি। এক্সপেরিমেন্ট করা গেল এখানে। যাচ্ছে দেবদা, কত শোনা যাচ্ছে? ক্লিয়ার আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি পাচ্ছি না দেবমা, ওদের কাউকে পাচ্ছি না। দেবুদা অফ হয়ে গেছেন। গোপার এই ছবিটা আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার কথা। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা দুঃখের সঙ্গিনীর 3টে উপস্থাপনা পেলাম, মানে আমরা পড়ে ভালো লাগলো যে প্রত্যেক, এবং এই যে বিভিন্ন মাধ্যমের কি হয় কি আমাদের বিশেষ করে বাণিজ্যিক উপস্থাপনার কথা বলি, মানে বাণিজ্যিক সবকটাই বলছিলাম যে বাণিজ্যিক উপস্থাপক হিসেবেই সকলের পরিচয়, যে ইনি যখন পড়ছেন সবচেয়ে ভালো। তো এটাকে এই ভাবনাটাকে উপর শ্রদ্ধা রেখে, মানে এটা আমার নিজস্ব কিছু কিছু ভাবনা চিন্তা দীর্ঘদিন কাজ করতে করতে গিয়ে আর যে আমাদের তো বাচিক শিল্পীদের একটাই অসুবিধে, কোনো যন্ত্র সহযোগী সেখানে থাকে না, কোনো যন্ত্রের ব্যবহার না করে শুধুমাত্র কণ্ঠ নির্ভর বাচিক শিল্প যেটা, তাতে কি হয় ওই স্কেল, পিচ, অ্যাকসেন্ট, আপস অ্যান্ড ডাউনস গুলোকে ঠিক মতো ব্যবহার করে উপস্থাপনাটাকে যতটা ভালো করা সম্ভব করা যেতে পারে। এই 3টে উপস্থাপনার ক্ষেত্রে আমার কিন্তু বঙ্কিমের এই সাহিত্যের যে জায়গাগুলো, যে নির্যাসগুলো, সেগুলো যেমন যেমন বেরিয়ে এসেছে আমার ভালো লেগেছে আর কি। এবার আমরা উপস্থাপনাগত দিক থেকে, অর্থাৎ যিনি দুর্গেশ নন্দিনী কখনো পড়েননি এইরকম একটা জায়গা, এরকম আমাদের প্রায়শই ফেস করতে হয় পুজোর সময় সল্টলেক থেকে কলকাতার বিভিন্ন জায়গায়, যেখানে উচ্চমানের অনুষ্ঠান করতে যেতে হয় আমাদের, কিন্তু সেই মানের দর্শক হয়তো থাকেন না, মানে সেখানকার দর্শক হয়তো চাইছেন অন্য কিছু, একটু ব্যান্ডের গান হোক, একটু লোপার গান হোক, ইত্যাদি ইত্যাদি বাচিকটা। সেইরকম জায়গাগুলোতেও আমাদের তো যুদ্ধ করতে যেতে হয়। সেইরকম জায়গাগুলো ফেস করতে যাওয়ার সময় আমার মনে হয় উপকার হয় যদি আমরা বাচিকের এই বিভিন্ন স্কেল গুলোকে ঠিক মতো ব্যবহার করি। অর্থাৎ এটা একটা উপন্যাস পাঠ করা হলো, এই পাঠ করা উপন্যাসটাকেও আমরা যদি একটু অন্যভাবে ভাবি তাহলে দেখুন কোনো উপকার হয় কিনা আর কি। আমরা 3টে ডেমনস্ট্রেশন পেয়েছি। আমার বক্তব্য হচ্ছে যে একেবারেই ঠিক আছে, এখানকার যে শব্দগুলো, সেখানে ওই শব্দের তারতম্যে কোথাও প্রথম বা দ্বিতীয় পড়াতে ভুল থেকে হয়ে যেতে পারে। যেমন 997 বঙ্গাব্দের নিদাঘ শেষে এই যে নিদাঘ, ঘটা কিন্তু ঘটা ভুলে ধয়ের মতো না শোনায়, ঘটা ভুলে থয়ের মতো না শোনায়, ঠিক আছে? ঘটা নিদাঘ। এই নিদাঘ কেন দাঁড়ালাম, যে স্ক্যানিং আপনা থেকেই চলে আসে, যেখানে শব্দ উচ্চারণের ক্ষেত্রে জ্যোতি চিহ্ন বা প্রয়োজন আছে।
এবং সেটা স্পষ্ট উচ্চারণ অটোমেটিক্যালি সেটাকে কন্ট্রোল করে নিয়ে যায় যে তুমি কোথায় পজ দেবে, কোথায় পজ দেবে না। তাই 997 বঙ্গাব্দের একটা আছে, বঙ্গাব্দের রটা একটু তেল জব করে খেয়ে গেছে, জয়তীরও তাই, দেবদারটা নয়, দেবদা স্পষ্ট করে বেরিয়েছেন 997। এখন ব্যাপার হচ্ছে যে ভুলক্রমে এটা এদিক ওদিক হয়ে গেলে হয়তো শোনা গেল 1997 নিদাগ শেষে। হ্যাঁ, এরকম অনেকের মানে 997 বঙ্গাব্দের বঙ্গাব্দের নিদাগ শেষে, হ্যাঁ, একদিন একজন অশ্বারোহী পুরুষ, কে একজন অশ্বারোহী পুরুষ কোথায় যাচ্ছেন? বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে। আর এখানে এইটা কলুকিয়াল শব্দটা কি হয়, রবীন্দ্র সাহিত্য বা বঙ্কিম সাহিত্য, এটা আমার নিজের বিচার আর কি। বঙ্কিম সাহিত্য, রবীন্দ্র সাহিত্য বা শরৎ সাহিত্যে এক একটা শব্দের ভারী সুন্দর চমক থাকে আর কি। হ্যাঁ, মানে এখানে একাকী শব্দটা ঠিক আছে, কলুকিয়াল না করে দেখো যদি একাকী বলা যায় আরেকটু নির্জনতাটা পাওয়া যায়। হ্যাঁ, কোন এক অশ্বারোহী পুরুষ, হ্যাঁ 997 বঙ্গাব্দের নিদাগ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দীনবনে অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালনা করতে লাগলেন। দ্রুততাটা আসলে আমার শব্দের প্রয়োগ এবং এক্সপ্রেশনের মধ্যে থেকে যেটুকু ছোঁয়ানো যায়। ভিজুয়াল হলে সুবিধে ছিল, ফিল্মে একটা ঘোড়া ছুটিয়ে দেখানো গেল, এফেক্টস আমাদের নেই, তাহলে একটা ঘোড়ার শব্দ, কিন্তু আমি যেন মননশীল শ্রোতার কানে পৌঁছে দিতে পারি যে আমি কিন্তু এই জায়গাটা ভেবেছি। দ্রুত বেগে, এই দ্রুততা, দ্রুত বেগের পরে আর দ্রুত যাওয়ার দরকার নেই, দ্রুত বেগে অশ্ব সঞ্চালনা করিতে লাগে। কেননা এই কেননাটা ভারী অদ্ভুত ব্যাপার। এই কেননার অনেকগুলো, আচ্ছা একটু শুনি, আমি দু তিনটে ফর্মে দেবো, একটু কেননাটা শুনতে পাবো। মানে কেননাগুলোর মানে যেন এক এক রকম হতে পারে। কেননা কেননা আমি বলছি না, একটু শুনবো দু তিন রকম করে কেননা শব্দটা। দেবদা থেকে শুরু। কেননা কেননা আর কেননা কেননা গোপা একটু বলো। কেননা কেননা বল। কেননা কেননা জয় একটু ঠিক আছে। কেননা 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 মানে আমরা অটোমেটিক্যালি কিন্তু স্কেল নিয়ে চর্চা করার জন্য আমাকে আর মানে অভিভাবক হিসেবে বোঝাতে হলো না, অটোমেটিক্যালি যে শব্দগুলো বেরিয়ে এলো বিভিন্ন স্কেলে বেরিয়ে এলো। এবং এই আবিষ্কারটা কারুকে দিয়ে একটা করানো দরকার, মানে নিবিষ্ট মনে সে শুনবে। কবি যখন লেখেন তার কাউকে কবিতাটা শোনানোর দরকার যে কেমন করে। আমাদেরও এই যে ইউনিটটা রয়েছে, এই ইউনিটটার মধ্যে থেকে এই কারণেই বসা দরকার, অন্য কি শিখলাম কি না শিখলাম, যে আমরা পারস্পরিক ভাবে পরস্পরকে শোনালে বোঝা যেতে পারে যে এই জায়গাগুলোতে। দুর্গাষ্টন্দিনী যে জায়গাটা ধরে যাচ্ছিলাম, দেবুদা একটু বলুন যে সেটাকে প্রাসঙ্গিক লাগছে যেভাবে এগোলাম, তাতে অন্য ভাবনা কিছু আমার এবারে বলতে হবে না যে না কোনো নতুন ভাবনাই পাইনি। না না নিশ্চয়ই, যেমন আপনি ওই দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন, এই এফেক্টটা আমি আনার চেষ্টাই করি বা আমরা কেউই আনার চেষ্টা করি, কিন্তু সেটা আপনার গলায় খুব পরিষ্কার বোঝা গেল যে ওখানে একটা দ্রুত ব্যাপার কিছু ঘটছে। হ্যাঁ, দ্রুত বেগে অশ্ব সঞ্চালনা করতে লাগে। এবং মজা হচ্ছে যে এই প্রপার নোটে একজন পারফর্মার যখন ঠিক নোটে অ্যাবজর্ব হয়ে বলতে যাবে না, তখন না বাকি এফেক্টস গুলো না থাকলেও শ্রোতার কানে মনে হবে আছে। হ্যাঁ, কিরকম আছে দেখা গেল যে অশ্বারোহী
দ্রুত বেগে অশ্ব সঞ্চালনা করিতে লাগিলেন। উঠে আওয়াজ করলাম, ফেড আউট হয়ে গেল। মানে এটা পরেই যেতে পারে ওই ভাবনাটা, কিন্তু আমরা পড়ার সময় শব্দটা নেই, কিন্তু আমাকে শব্দটা শুনতে হবে, যে আমি শুনেছি শব্দটা। ওই নির্জন অরণ্য, তো ওই অরণ্য পেরিয়ে যেতে 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 ফেড আউট হতে হতে অনেক দূরে এখানে সরক্ষেপণের বিভিন্ন দিক আর কি। আরেকবার যাই, মানে বসে যাব, তারপর আরেকবার শুনবো সবার কাছ থেকে। দেখুন অটোমেটিক্যালি এটা ডেভেলপ করে গেছে সেকেন্ড টাইম পড়ার সময়। মানে আমি যে ভাবনাগুলো দিচ্ছি, আগেরটা ডেভেলপ ছিল তা বলছি না, ওটাও বোধের, ওটাও মননশীলতা নিয়ে। অনেক মানুষ অমনি ভাবে শুনতে ভালোবাসবেন, হয়তো বলবেন অত নাটকীয়তার দরকার নেই। আর আসলে সবটাই নাটকীয়, একটু নাটকীয়, মানে কবিতাও নাটকীয়তার পর্যায়ে এলে, সঙ্গীত নাটকীয়তার পর্যায়ে এলে তাকে দেখেছি তিনি সাকসেসফুল সেলিব্রিটি হয়েছে। হ্যাঁ, আমার তোমার গাওয়া গান সাকসেস হয়নি, বাবুল সুপ্রিয়র গান সাকসেস। তো মানে আমি বলছি যে হ্যাঁ এরকম হয়, পীযূষ কান্তি গিয়েছেন, তার সাকসেস লেভেলটা একদম আলাদা। তো এইটা খুব বিতর্কের বিষয়। মানে আমরা আমাদের শিল্পটাকে আমাদের মতো করেই ভাববো, অন্যের মতামত গ্রহণ করতেই হবে এরকম কোনো ব্যাপার না। আসলে নিজেকে পারফেকশনে তুলতে হবে, যে না আমি এই জায়গায় জানি আমি ঠিক করেছি। সেখানে ম্যানিপুলেশন হলো কি, দেবুদাকে বললেন যে কণ্ঠ ভালো, কিন্তু আর একজন যিনি বললেন তিনি যে তার বাঁধা ধরা পেটোয়া লোক না কিনা আমরা জানি না। হ্যাঁ, ফলে আমাদের দরকার নেই, আমার সোনার ফলকটা উঠলো কিনা, প্রথম বা দ্বিতীয় স্থানাধিকারী হলো কিনা জানি না। আমরা যাব আমাদের ইউনিট থেকে, আমি যাবো যে যেটা বললাম সেটা আমি বলেছি এবং ঠিক বলেছি, সেটা আপনার মনে গেঁথেছে, আপনার হয়তো অসুবিধা আছে জানানোর, আমাকে অ্যাপ্রিসিয়েট করার, তাই করেন। এই লেভেলে হয়েছে, রং, তাই না? এই এই ঠিক। ভাবনাটা, হ্যাঁ এই যে যান। তো কি হয়, এই যে আরেকবার যাই তারপর শুনবো আর কি। হ্যাঁ, আরেকবার প্রথম থেকে গেলে মানে নিদাঘ নিদাঘ ঘ, ঘটা ঘ। 997 বঙ্গাব্দের নিদাঘ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মান্দার অনেক পথে। আরেকটা ছোট্ট ব্যাপার বলি, আমার ক্ষেত্র থেকে বলে নেওয়া উচিত। মান্দারণ, গড়মান্দারণ মেদিনীপুরের জায়গা। মান্দারণের শব্দটার মধ্যে দন্তের ন নেই, মূর্ধন্য আছে। ফলে বাচিক উচ্চারণে মূর্ধন্যটা কিন্তু, যেমন আমরা গণেশ ভুল বলি, গণেশ, গণেশটাই টপে নয়। হ্যাঁ, সেই জন্য মান্দারণের পথে এটা যদি বলি অনেককে খুশি হবেন বিদগ্ধ, বাহ এটা তো মেনটেন করেছে। মান্দারণের পথে বললেও কোনো ক্ষতি কিছু নেই, কিন্তু বিষ্ণুপুর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমন উদ্যোগে দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর। কি জানি কি জানি, যদি কাল ও ধর্ম প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তাহা হইলে পথিমধ্যে যৎ পরনাস্তি পীড়িত হইতে। এই যৎ পরনাস্তি পীড়িত হইতে হইবে, মানে আমাদের জেনারেশন অব্দি টিকে গেলাম, এই জেনারেশনে মিঠি বা তাদের জেনারেশনকে এটাকে মনে করতে পারি কলুকিয়ালি সেই যথেষ্ট চাপে পড়ে যেতে হবে। এই শব্দটা এখন খুব বহুল ব্যবহৃত, খুব চাপে পড়ে যেতে হবে। সেই চাপই বঙ্কিম লিখেছিলেন, কিন্তু যৎপরনাস্তি পীড়িত হইতে হইবে। কারণ চাপ উচ্চারণ করার সুবিধে, পীড়িত উচ্চারণ করাটা অনেক সময় জটিল হয়ে। যৎপরনাস্তি পীড়িত পীড়িত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। এখানে আমার একটা ভাবনা দেবুদা, গোপা জয়তে, এই ভাবনাটা হচ্ছে প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। প্রতিদিনই সূর্য উদয় হয়, প্রতিদিনই সূর্য অস্ত যায়, কিন্তু এই সূর্যোদয়টা এক একজন এক এক ভাবে দেখছে। মানে আমি যদি মনে করি যে এটা আমার অধিকারই আছে, আমার ভাবনা আমার আবেগকে কাজে লাগানো, যে যে নবজাত শিশুটা একটু আগে জন্মেছে, কিংবা নবজাত শিশুটার কয়েক মাস বয়স, তার চোখ ফুটেছে, সেই সূর্যালোক শুধু অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে আছে। যে তরুণটি বুকে অসাধারণ আশা নিয়ে তার বান্ধবীকে, তার পরবর্তী জীবন সুখের হবে, একসাথে সংসার করব, তাকে নিয়ে বেড়াতে যাব, এই ভাবনা থেকে সূর্যের দিকে তাকালো।
আর সেই লোকটি তাকালো যিনি আর কিছুক্ষণ বাদেই মারা যাবেন। তার চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে এসছে, তার শরীর ক্ষীণ হয়ে এসছে, সে আর জীবনের শেষ সূর্যোদয়, তার প্রথম সূর্যোদয়, মধ্য গগনের সূর্যোদয় এবং শেষের সূর্যোদয়। এই এতগুলো সূর্যোদয়ের প্রান্তর পার হইতে না হইতে, আমি বঙ্কিমকে এইভাবে পেয়েছি যে জীবনের প্রান্তর পেরোতে না পেরোতেই সূর্য যদি অস্ত যায় তাহলে কেমন। তাই আমার বক্তব্য যে এখানে আমরা খুব সতর্ক হব, প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। সূর্য অস্ত দন্তেশ্বয় দীর্ঘ জফলা আকার দন্তেশ্বয় তয় আমরা বাচিকে তুলে ধরবো যে বইয়ের খাতাতে না গলাতেও নিয়ে আসে। সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নিরদমালায়, দুটো নীল নি আছে, ক্রমে নৈশ গগন নীল, নীল ল টাচ করে যাবে, নীল নিরদমালায় আবৃত হইতে লাগিল। নর্মালি কলোকিয়ালি আমরা পড়ছি, কিন্তু পড়ার ভাবনা থেকে যখনই একটা পারফর্মিং ভাবনা নিয়ে যাচ্ছি, সেটা কারোর বাড়ির বাসর ঘর হতে পারে বা রিলেটিভদের মধ্যে থেকে অনেক সময় থাকে যে এই দেবদা আছে, এই গোপা আছে, গোপা খুব ভালো এই পড়ে, তখন আমরা এইগুলোকে একটু অন্যভাবে কি করলে অন্তত বলবে যে না এরকম ভাবে তো শুনিনি, বেশ নতুন ধরনের ব্যাপারটা করা। এবার আমি শুনবো, এবার শ্রোতা হয়ে যাবে একটা নিবিষ্ট। তিনটে ডেমনস্ট্রেশন এই আলোচনাটার পরে দেখুন একদম অনেক বদলে যাবে। গোপা শুরু করো। 997 বঙ্গাব্দের নিদাঘ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুতবেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর, কি জানি যদি কাল ধর্মে প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয়ে যৎপরণার্থে পীড়িত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নিরোদ মালায় আবৃত হইতে লাগিল। ভেরি গুড, খালি নীল নীরদ, হ্যাঁ নীরদ, ঠিক আছে। জয়দীপ বড়। জয়দীপ পড়ুন। 997 বঙ্গাব্দের নিদাঘ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর, কি জানি যদি কাল ধর্মে প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয় যৎপরণার্থে পীড়িত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নিরদমালায় আবৃত হইতে লাগিল। দেবদাকে শুনে বাহ। 997 বঙ্গাব্দের নিদাঘ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা সম্মুখে প্রকাণ্ড প্রান্তর, কি জানি যদি কালো ধর্মে প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে নিরাশ্রয়ে যৎপরণাস্তি পীড়িত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্যাস্ত হইল। ক্রমে নৈশ গগন নীল নিরদমালায় আবৃত হইতে লাগিল। তিনজনের ব্যক্তিগত ফিলিংসটা বলবো, মানে এরকম নয় যে দেখিয়ে দিলাম তারপর কিরাম করলেন তা না, নিজস্ব অনুভূতি থেকে কি কি মনে হলো, আরো কি ডেটোরিয়েট করলো নিজেকে মনে হলো না ডেভেলপ করলো, যদি করে থাকে তাহলে কেন, তিনজনের থেকে একটু শুনবো। গোপা বলো, কোন অনুভূতি নিয়ে প্রথম পড়া, পরের বারে কোনটা অভাব ছিল, কোনটা পেয়ে ফিরে পেলাম, হ্যাঁ অথবা পাইনি,
যেটা তোমার ভাষা তোমার মতো করে। কিছু ওয়ার্ডে তো আমি এক্সপ্রেশনটা দিতে পারলাম, এটা পাওয়া এটা আপনার কাছে, হ্যাঁ, আমি যেটা প্রথমে হয়তো এক্সপ্রেশনটা দিইনি, সেটা আমি এখানে সেকেন্ড বার দিতে পারলাম, সেটা আমার কাছে মনে হলো আর কি। আর আর একটু, হ্যাঁ, একটু ভালো করে মনে হয়, একটুখানি দিয়ে পড়তে পারলাম একটু ভালো করে, মানে ভালো লাগলো আগের থেকে, ভালো মানে এই লাগলো। পড়াটা হ্যাঁ, আগের পড়ে পড়াটা থেকে এই মন। পড়াটা একটু ভালো লাগলো। জয়তীর কি মত? প্রথমবার পড়ার থেকে দ্বিতীয়বারের পড়াটাতে মানে আরেকটু গভীরতা নিয়ে পড়া বলতে যেটা বোঝায়, আমি সেটা করার চেষ্টা করলাম। এবং কিছু কিছু স্পেসিফিক শব্দ যেগুলোতে আপনি বলে দিলেন এমফাসাইজ করার জন্য বা যেগুলোর মানে বুঝে পড়ার জন্য, সেগুলো মানে বুঝে অনুভূতি দিয়ে পড়ার চেষ্টা করলাম। তো তাতে মনে হলো হয়তো প্রথমবার যেরকম পড়েছিলাম তার থেকে দ্বিতীয়বার পড়াটাতে ওই অনুভূতিটা একটু হয়তো অ্যাড হলো। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। বাহ, আচ্ছা, দেবদাটা শুনি, দেবদা কিরম দেখো? প্রথমবারটা আমি রিডিং করেছিলাম, মানে একেবারেই কোন রকম বিরাট কিছু ভাবনা নিয়ে পড়িনি। দ্বিতীয়বার যারা শুনছে তাদের একটু ভিজুয়াল করানোর চেষ্টা করছিলাম, যে যেটা বলছি সেটা কেউ যদি চোখ বন্ধ করে শোনে তার কাছে কোনো ছবি পৌঁছয় কিনা। আর ডেফিনেটলি ব্যাপার তো ছিলই, যেমন মূর্ধন্য বললে আমরা সাধারণত সংস্কৃত উচ্চারণে নটা ওই উচ্চারণ হয় বটেই, বাংলায় ততটা আমরা করি না, কিন্তু এবার আমি চেষ্টা করলাম। হ্যাঁ, এটা কি তাই না? আমিও খুব, আমার খুব ভালো লাগলো। মানে আমি বলি যে একটা মানে আমরা বলি যে মাসের পর মাস, দিনের পর দিন একটা পরিবর্তনের অপেক্ষায় মানুষ বসে থাকে, যে আজকে দিনটা খারাপ কালকে ভালো হবে। সেই পরিবর্তন হচ্ছে বছরও কেটে যায়, হ্যাঁ, অনেক অ্যাডজাস্টমেন্ট করতে একটা জীবন কেটে যায়। কিন্তু সংস্কৃতি বা ভালো লাগা এই জায়গাটা, যে একটা পড়ার পরে দ্বিতীয় পড়াটা ডেভেলপ করে যায়, যদি অন্তরটা সেই জায়গায়। কারণ আমি তো জানি যে যাদের সাথে আমি বসেছি তারা এটাকে প্রাণ দিয়ে ভালো, আমার কোনো কৃতিত্ব নেই যে আমি বলে দিই ভাবনাটাকে, হয়তো দীর্ঘদিনের বিভিন্ন সেক্টরে কাজ করার ভাবনাটাকে যে উস্কে দেওয়া। এবং একটু স্যালিউট যে প্রত্যেকে কর্মক্ষেত্রে সংসার ক্ষেত্রে থাকার পরেও এই বোধ বা অনুভূতির জায়গায় একবারে আসা কিন্তু সহজ নয়। এটা বোধহয় আমরা সমমনস্ক মানুষরা মিলেছি বলেই সম্ভব হয়েছে। রিয়েলি মানে ভালো লেগেছে যে প্রত্যেকটার ইমপ্লিমেন্টেশন, মানে প্রথমবারে পড়ার পরে দেবুদা, গোপা, জয়তী তিনজনের প্রথমবারে পড়ার পরে দ্বিতীয়বারে সেটাকে ডেভেলপ করে নিয়ে আসা এত মুখের কথা নয়, সহজ নয়। তাহলে প্রথমবারের পড়াটুকু আমাকে হন্ট করেছে যে না দ্বিতীয়বারের পড়াটা আমাকে পড়ে দিতে হবে, কারণ চন্দনদা শুনতে চেয়েছে। এই চন্দনদাকে কিছুই না, একটা শুভার্থী বন্ধু, হ্যাঁ, পড়াটা এর থেকে প্রথমবারের থেকে খারাপ হলে একটু মনে মনে কষ্ট পাবে, যে মানে এটা আমারই দোষ, মানে না পারাটা সম্পূর্ণভাবে আমারই দায়, অন্য কারোর দায় না। যে কারণে যে এইখানেও এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের একটা মানে পরবর্তী সময় কখন বসা হোক গর্ব পাবো না, দুর্গেশ নন্দিনী এই চ্যাপ্টার অব্দি এসে আমাদের থামতে হবে আর কি। এই দুর্গেশ নন্দিনীর এই ফেজটা যে ভাবনাটা দিয়ে বললাম, এই ভাবনাটাকে একটা পার্টে ছিল যে ফার্স্ট রিডিংটাকে মাঝে মাঝে নিজের মতো করে পাগলামো মনে হলো, ওটাকেই যেতে হবে এইভাবে যে 997 বঙ্গাব্দের নিদাগ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দীনমণির অস্তাচল গমনযোগে দেখে অশ্বারোহী দ্রুত বেগে অস্ত্র সঞ্চালনা করিতে লাগলেন। পুরোটা বললাম না, ঠিক আছে? তাতে কি হবে, দ্রুত বললেও যাতে ক্ল্যারিটি থাকে আর কি। হ্যাঁ, মানে 997 বঙ্গাব্দের এটা না, 997 বঙ্গাব্দের নিদাগ শেষে একদিন একজন ঘটা ঘয়ের মতোই থাকবে। তাতে কি হয়, এগুলো এক্সপ্যান্ড, কথাগুলো ইন্ট্যাক্ট থাকবে। হ্যাঁ, কথাগুলো ভাবনাটা ইন্ট্যাক্ট থাকবে। ভাবনাটা ওখানে প্রলম্বিত হয়েছিল, ওই প্রলম্বিত হবেই যখন স্লো বলবো। দ্রুত যখন বলবো অত প্রলম্বিত বিষয় থাকবে না, তখন থাকবে কি জিভের জড়তাটা কাটানোর জন্য। দীনমণি অস্তাচল গমনোদ্যোগে দেখে অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালনা করিতে লাগলেন, কারণ সম্মুখে প্রকাণ্ড প্রান্ত, কি জানি যদি কারো ধর্ম প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি লাইক দ্যাট। হ্যাঁ,
মাথা ভারী করে দিয়েছে। ছুটি নেই আজকে, ঠিক আছে? যারা পরে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে চন্দনবাবুর পরিচয় করি। চন্দনবাবু দীর্ঘদিন ধরে বাচিক অভিনয়ের সঙ্গে জড়িত, রবীন্দ্রভারতীর শিক্ষক পরীক্ষক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন অ্যান্ড ফিনান্সের শিক্ষক, এবং আমরা ওনাকে নাটক এবং বলা পেয়েছি। ওনাকে পেয়ে ওনার কথা মতন আমরা কিছু কাজ করলাম, সমৃদ্ধ হলাম। ভবিষ্যতে আবার ওনাকে পাবো এই আশা নিয়ে আজকে শেষ করছি। নমস্কার। নমস্কার। পরে ঠিক।